1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর রাষ্ট্রভাষার প্রশ্ন সামনে আসে। জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ বাংলাভাষী হওয়া সত্ত্বেও শাসক গোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত ছিল কেবল ভাষাগত নয়, এটি ছিল রাষ্ট্র ক্ষমতার বণ্টন সংক্রান্ত একটি রাজনৈতিক সিদ্ধান্ত। ভাষা প্রশাসনের ভাষা নির্ধারণ করে, ভাষা শিক্ষার কাঠামো নির্ধারণ করে, ভাষা রাষ্ট্রীয় চাকরি ও ক্ষমতার প্রবেশাধিকার নির্ধারণ করে। সুতরাং ভাষার প্রশ্ন মূলত সাংস্কৃতিক নয়, এটি ছিল রাজনৈতিক দাবি। 1948 সালের 11 মার্চ ছাত্ররা ধর্মঘট পালন করে এবং বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলে। এই পর্যায়ে আন্দোলন ছাত্র সমাজ কেন্দ্রিক থাকলেও দ্রুত তার রাজনৈতিক চরিত্র ধারণ করে। পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, বিশেষত পূর্ববঙ্গ সংগঠনী কমিটি, ভাষা প্রশ্নকে গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন হিসেবে চিহ্নিত করে। তাদের অবস্থান ছিল রাষ্ট্রভাষার স্বীকৃতি মানে পূর্ববঙ্গের জনগণের রাজনৈতিক মর্যাদা স্বীকার করা। এই বিশ্লেষণের ভিত্তিতে তারা আন্দোলনকে ছাত্রদের সীমা ছাড়িয়ে শ্রমিক, কৃষক ও অন্যান্য শ্রেণীর মধ্যে বিস্তারের কৌশল গ্রহণ করে। 1952 সালের ফেব্রুয়ারিতে পরিস্থিতি তীব্র হয়ে ওঠে। 20 ফেব্রুয়ারি পূর্ববঙ্গ সংগঠনী কমিটি বিবৃতির মাধ্যমে 21 ফেব্রুয়ারির কর্মসূচিকে সমর্থন জানায় এবং 144 ধারা জারিকে গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী হিসেবে আখ্যা দেয়। 21 ফেব্রুয়ারি সরকার 144 ধারা জারি করে সমাবেশ নিষিদ্ধ করে। ছাত্ররা তা অমান্য করার সিদ্ধান্ত নেয়। এটি ছিল একটি সুস্পষ্ট রাজনৈতিক প্রতিবাদ। পুলিশ গুলি চালায়। আব্দুস সালাম, রফিক উদ্দিন আহমদ, আবুল বরকত ও আব্দুল জব্বার শহীদ হন। এই হত্যাকাণ্ড আন্দোলনের চরিত্র পরিবর্তন করে। এটি ছাত্র আন্দোলন থেকে দ্রুত গণপর্যায়ে বিস্তৃত হয়। শ্রমিক ও কৃষক শ্রেণীও এতে সম্পৃক্ত হতে শুরু করে। কমিউনিস্ট পার্টি 144 ধারা প্রত্যাহার, গ্রেফতারকৃতদের মুক্তি এবং বাংলা ভাষার স্বীকৃতির দাবিকে সংগঠিতভাবে পুনর্ব্যক্ত করে। এখানে একটি তাত্ত্বিক প্রশ্ন গুরুত্বপূর্ণ। ভাষার অবলম্বন ছাড়া কোনো জাতীয়তাবাদ গড়ে ওঠে না। ভাষা জাতিসত্তার সাংগঠনিক ভিত্তি নির্মাণ করে। কিন্তু 1952 সালের ভাষা আন্দোলনকে সরাসরি জাতীয়তাবাদী আন্দোলন হিসেবে চিহ্নিত করা ঐতিহাসিকভাবে সঠিক নয়। বদরুদ্দিন ওমর ভাষা আন্দোলনকে জাতীয়তাবাদী আন্দোলন হিসেবে দেখেননি। তিনি এটিকে একটি জাতীয় প্রতিরোধ আন্দোলন হিসেবে ব্যাখ্যা করেছেন। এর অর্থ হল, এই আন্দোলনের তাৎক্ষণিক লক্ষ্য ছিল না স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, বরং কেন্দ্রীয় রাষ্ট্রীয় আধিপত্যের বিরুদ্ধে পূর্ববঙ্গের জনগণের রাজনৈতিক প্রতিরোধ। অর্থাৎ ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল জাতীয় প্রতিরোধ চেতনা। যখন রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষাকে অস্বীকার করে, তখন সেই অস্বীকারের বিরুদ্ধে সংগঠিত অবস্থানই ছিল প্রতিরোধের সূচনা। এই প্রতিরোধের মধ্য দিয়েই পরবর্তীতে জাতীয়তাবাদ বিকশিত হওয়ার ভিত্তি তৈরি হয়। ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব এখানেই। এটি সাংস্কৃতিক আবেগের প্রকাশমাত্র ছিল না, এটি ছিল রাষ্ট্রীয় ক্ষমতার অসম বণ্টনের বিরুদ্ধে সংগঠিত রাজনৈতিক অবস্থান। সুতরাং 1952 সালের ভাষা আন্দোলনকে বোঝার জন্য এটিকে আবেগের ইতিহাস হিসেবে নয়, বরং একটি সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের ইতিহাস হিসেবে বিশ্লেষণ করা প্রয়োজন। এটি ছিল জাতীয় প্রতিরোধের সূচনা, আর সেই প্রতিরোধই পরবর্তী ইতিহাসকে প্রভাবিত করেছে।